আমার বিয়ের ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম, আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। রেজওয়ান এই প্লেটটা আমার দিকে স্বাভাবিক গলায় বলেন, পার্টি এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়। আপনার শাশুড়ি মা আপনার জন্য এই কেক পাঠিয়েছেন। নিন, খেয়ে নিন, খেয়ে আমাকে উদ্ধার করুন। আমি তপ্ত শ্বাস নেই। সত্যি বড্ড অদ্ভুত এই মানুষটা। সবসময় তাচ্ছিল্য আর ব্যঙ্গ করেই কথা বলেন। আমি ওনার দিকে চোখ তুলে তাকিয়ে শান্ত গলায় বলি, আমি কেক খাবো না। রেজওয়ান নুজার তাকানো দেখে এক দৃষ্টিতে নিজের অজান্তেই নুজার দিকে তাকিয়ে থাকে। নুজার পরনে হাঁটুর নিচ পর্যন্ত সাদা একটি গোল টপস, সাথে কালো সেলোয়ার, গলায় আর মাথায় ওড়না জড়ানো, তবে পুরোপুরি নয়। নুজার লালচে কালো হালকা কোঁকড়ানো চুলগুলো খোলা, যা একেবারে ব্রিটিশদের মতো, আর হাঁটু ছুঁই ছুঁই লম্বা। আর ওর সেই অদ্ভুত সুন্দর চোখ, যা কখনো নীলচে হয়, আবার কখনো সবুজ, আবার বাদামি, তবে বেশিরভাগ সময়ই নীলচে লাগে এই মুহূর্তে, তাই মনে হচ্ছে। সব মিলিয়ে আজ ওকে দেখতে 90 দশকের কোনো ব্রিটিশ প্রিন্সেসদের মতো লাগছে। রেজওয়ানের চোখ বারবার নুজার দিকে চলে যাচ্ছে, আর নিজেই নিজেকে বলছে, আরও একবার দেখি, তারপর আর না, আর একটা বার, শুধু আর একটা বার। রেজওয়ান দাঁড়িয়ে আছে আমার সামনে। আমার দম বন্ধ হয়ে আসছে। জানেন কেন? তার প্রকৃত কারণ রেজওয়ান নয়, রেজওয়ানের সুদর্শন চেহারা। এই মুহূর্তে মন চাইছে খুব করে বলতে, রেজওয়ান, আপনি আর বাইরে যাবেন না, ওই মেয়েদের ভিড়ে আর যাবেন না। আপনি নিশ্চিত তাদের রাতের ঘুম অলরেডি হারাম করে দিয়েছেন, আর করবেন না। হয়তো আপনি এতক্ষণে কারো স্বপ্নপুরুষ হয়ে গেছেন। কিন্তু আফসোস, এসব কথা আমায় মানায় না, মুখে নয়। রেজওয়ানের দিক থেকে চোখ সরানো কেন জানি মুশকিল হয়ে যাচ্ছে। এখন ওনার পরনে এখন আর কোট টাই নেই। ওনার জিমে গড়া পারফেক্ট বডিতে সাদা ইন করা শার্ট, গলার অংশটা হালকা খোলা, কালো প্যান্ট, লেদারের জুতো, হাতে ওয়াচ। শার্টের হাতা কিছুটা গুটানো, ভাঁজ করে তোলা, চুলগুলো এলোমেলো, যাকে বলে মিস হেয়ার উইথ পারফেক্ট। সামনের কয়েকটা চুল পাকানোর ওপর এসে পড়েছে, এতে ওনাকে আরও মারাত্মক সুন্দর লাগছে। সবচেয়ে সুন্দর ওনার চোখ। দূর, কী সব অসহ্য জিনিস ভাবছিলাম আমি। এগুলো তোকে যায় না নুজা। তুই রেজওয়ানের কোনোদিনই আপন হতে পারবি না, তাই এগুলো ভাবা বাদ দে। উনি আমার দিকে কেক এগিয়ে দিয়ে ফাজলামি সুরে বলেন, নাও, খেয়ে নাও, এত নাটক করো না। তোমার জন্য অনেক কষ্ট করে হেঁটে নিয়ে এসেছি। আমার ভীষণ বিরক্ত লাগছিল। একটা উপন্যাস পড়তেছিলাম, আর এর মধ্যে এই যন্ত্রণার আগমন। যাই ভাই, চলে যা। আপনি আপনার পার্টিতে আমায় আমার মতো উপন্যাস পড়তে দিন। তাই আমি বিরক্ত সুরে বলি, খাবো না, প্লিজ চলে যান। এটা শুনে রেজওয়ান ওই কেকের পিসটা নিজেই খেয়ে নেন। আমার জন্য কেক এনে নিজেই খেয়ে নিয়েছে। কত বড় রাক্ষস! বই কি, একটু বিবেক বিচার নেই নাকি এই লোকের অন্তরে? উনি কেকটা খেতে খেতে বলেন, ইস গো নুজা, এই কেকটি অনেক টেস্টি ছিল, তুমি তো খেলে না। নুজা আবার এভাবে আমার নাম ডেকেছে। কত বড় ইতর যে মানুষ নাম নিয়েও এমন করে। আমি নিজের বুকে 2 হাত গুজে নিতে নিতে বলি, এই কেকের স্বাদ তেমন, তা আমি ভালো করেই জানি। রেজওয়ান। আমিও ওনার নাম ধরে এভাবে ডাকি। উনি ডাকতে পারেন, আমি পারি না। কিন্তু আমার এই ডাক শুনে উনি রেগে যান, উল্টো অবাক হয়ে প্রশ্ন করেন, তুমি কিভাবে জানো? আমি হেসে উত্তর দিই, কারণ কেকটা আমি নিজেই বানিয়েছি। রেজওয়ান এতে হয়তো অবাক হন, কিন্তু ইগোর দৌড়ে সেটা প্রকাশ না করে প্রশ্ন করেন, তুমি কেকও বানাতে পারো? আমি নির্লিপ্তভাবে উত্তর দেই, জি পারি। এতে রেজওয়ান হেসে বলেন, তাহলে কেকের সব দিয়ে দাও, অনেক টাকা ইনকাম হবে। আমি মুচকি হেসে বলি, ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য, কিন্তু আমার সব দেওয়ার প্রয়োজন নেই। আমার সব অলরেডি আছে, আর যা আমি অফিস শেষে ম্যানেজ করি। রেজওয়ান এতে মাথা নাড়িয়ে বলে, ও, এর জন্য এত লেট হয় বাড়িতে আসতে তোমার? নোজা আবার আবার আমার নামকে এভাবে ডাকলো। আমি রেগে ওনার দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তখনই সদর দরজা থেকে একটা ছেলের কণ্ঠ শুনি। সে হয়তো এদিকেই আসছে। বলছে, রেজ, তোর ফোন কোথায়? আঙ্কেল তোকে ফোন করছে। রেজ, বাহ, রেজওয়ান থেকে রেজ, বড়লোক মানুষের কত কি। সে লোকের ডাকে। রেজওয়ান সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে ওই দিক তাকান। সাথে সাথে আমি ওনার পিঠের আড়ালে লুকিয়ে নেই। আমার কলিজা ধক ধক করছে। আল্লাহ, তুমি আমার মান সম্মান বাঁচিয়ে দাও।
আমাকে যদি এই হারাম পুরুষ দেখে নেয় তবে কি হবে? আমার জীবনে তো দাগ লেগে যাবে। আমি অশান্ত গলায় রেজওয়ানকে ফিসফিসিয়ে বলি, রেজওয়ান প্লিজ, রেজওয়ান আমাকে দেখতে দিবেন না, আড়াল করে নিন। এতে রেজওয়ান ফিসফিসিয়ে বলেন, কেন, দেখলে কি হবে? এ মানুষ কি? দেখলে কি হবে? কেন আমায় হারাম পুরুষ দেখবে? কিন্তু কোন কারণে রাগ না করে অনুনয়ের গলায় বলি, এতে আমার পবিত্রতা শেষ হবে, আমায় কোনো হারাম পুরুষ দেখে নিবে। নুজা এটে বলে তার ওপরই তখন অনেক দূরে তাবির এসে মুখোমুখি দাঁড়ায়। রেজওয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুচুকুচকে রেজওয়ানের দিকে তাকায়। কিছু সময় পর বুঝতে পারে রেজওয়ানের পিছনে কেউ আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। রেজওয়ানকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই রেজওয়ান বলে, হ্যাঁ আমি আসছি, তুই যা, এখানে নুজা আছে আর ও কারো সামনে আসে না। তবির এটা শুনে বেশ ইতস্তত জমে বলে, তারপর ইতস্ত সুরে বলে, আই এম সরি, আসলে বুঝতে পারিনি। এ বলেই তবির তাড়াতাড়ি বেরিয়ে যায়। ওই লোকটাকে যেতে দেখে আমি দীর্ঘশ্বাস ফেলে রেজওয়ানের থেকে কিছুটা দূরে সরে আসি। কি ভয়াবহ পরিস্থিতিতে পড়েছি, মনে হচ্ছিল প্রাণ বেরিয়ে যাচ্ছে। রেজওয়ান আমার দিকে ঘুরে শয়তানি হাসি দিয়ে বলেন, নাও নুজামণি, যখন কেক খেলে না, কেক লাগিয়ে নাও। এ বলে রেজওয়ান নিজের হাত বাড়িয়ে হাতে লাগা কেকের ক্রিম আমার গালে মুছে নেন। মানে কি, এই রেজওয়ান পাগল হয়ে গেছে নাকি? আমার তো শরীরের রগে রগে জট লেগে যাচ্ছে ওনার ছোঁয়ায়। কেন ছোঁয়ায় আমায় 100 বার না করার পরেও মন চাচ্ছে থাপড়িয়ে ওনার সাদা গাল লাল করে দিই। গুরুর গরু কোথাকার।